অনেক মন খারাপ ছিল ওইদিন আমি যেভাবে গরুর গোশত রান্না করি। বাটার দিয়ে রুটি প্রথম খেলাম আর এত পরিমাণে পুডিং খেতে ইচ্ছা করছিল, বিকেলে হলো অনেক সবই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা ছিল গতকাল সন্ধ্যার। তখন আমার অনেক মন খারাপ ছিল, বাইরে গিয়েছিলাম। বাহির থেকে এসে মাকে একটা ফোন দিলাম, মা বলতেছিল ভীষণ অসুস্থ। আর এটা শোনার পর আমার এত পরিমাণ খারাপ লাগতেছিল। রাতের বেলাও খারাপ স্বপ্ন দেখেছিলাম, তাই বাহিরে গিয়ে আগে ব্যালেন্স ভরে তারপরে বাসায় এসে মাকে আগে কল দিয়েছিলাম। গতবার মে মাসে আমি বাড়ি থেকে এসেছি। আর আমার হাজবেন্ডের সাথে আমার কিন্তু ফেসবুকে পরিচয়, তারপরে বিয়ে হয়। তো যখন আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক ছিল, আমার মা বারবার বলছিল যে এত দূরে যেও না, মরে গেলেও দেখতে পাবা না। আসলে আমি বিরক্তি ছিলাম আমার লাইফ নিয়ে। ছোটবেলা থেকে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে বড় হয়েছি, আর মানুষ যেটা করিনি সেটাও ঘাড়ে চাপিয়ে দিত। আর এটা সম্পূর্ণটাই আমার বাবার কারণে। যদি সংসারে পুরুষ যদি তার সংসারের প্রতি দায়িত্বশীল না হয়, সেই সংসারে তার সন্তান তার বউ কত যে অবহেলিত, এটা তারাই একমাত্র বলতে পারবে। তো তখন শুধু মনে হতো যে হ্যাঁ, আমি আমার নিজের লাইফ নিয়ে এত দূরে চলে যাব সবার কাছ থেকে, যে সবাই যাতে আমাকে দেখতে না পারে। আর সেই থেকে আমার এমন একটা অভ্যাস হয়েছে যে আমি এখন মিথ্যে অপবাদকে এতটাই ভয় পাই যে আমি এখন কারো কাছেও যাই না, সবসময় নিজের মতো থাকতে পছন্দ করি। জীবন থেকে আমার এটুকু শিক্ষা হয়েছে যে যত একা থাকবা তত ভালো। মানুষের কাছে যাবা, সবকিছুতে জড়িয়ে যাবা, এটা আসলে অনেক খারাপ। জীবনে প্রচন্ড রকমের শিক্ষা পেয়েছি, যার কারণে আগে আমি মানুষ ছাড়া থাকতে পারতাম না, আর এখন আমি এত দূরে এসে পড়ে আছি, তাও কি আমি এখানে বছরে মাসেও একদিন কারোর সাথে মিশি না, তারপরেও আমার কাছে ভালো লাগে। আসলে গরিব ঘরে জন্ম নিলে মিথ্যে অপবাদ লাঞ্ছনা গঞ্জনা এগুলো শুয়েই বড় হতে হয়। হলে তারপরেও যদি বাবা মা পাশে থাকে সাপোর্ট দেওয়ার জন্য, তাহলে কিন্তু এগুলো আর বাঁধে না শরীরে। সহ্য করা বা ধৈর্য ধরার মতো ক্ষমতা বাবা মা যদি মাথার উপরে ছায়া হয়ে থাকে, তাহলেই কেবল পারা যায়। আসলে আমাদের বাবা মাও যেটা শিখায় নেই, আর আমরাও ঠিক সেই পথেই হেঁটেছি। অনেক কথা বলে ফেললাম নিজের অজান্তে, জানি না কোনটা কে বুঝেছেন আর কে বুঝেন নাই। বুঝে থাকলে ভালো, না বুঝলে ক্ষমা করবেন। আমার হাজবেন্ডকে তো ডিম ভাজি দিয়ে ভাত ভাজা করে দিয়েছি, ছেলেকে ডিম ভেজে দিয়েছি। তো আমি পাউরুটি এনেছিলাম গতকাল, কারণ আমার হাজবেন্ড বাটার এনেছিল আমার ছেলের জন্য। ছেলেকে তো বিভিন্নভাবে ট্রাই করেছি, সে তো আর খাচ্ছে না। তার মাই এখন বাটারের কি বলবো, মানে ছেলের নাম মায়েরই আমার কাছে না সকালের নাস্তায় মনে হয় ঝাল তেল মশলার চাইতে এই টাইপের নাস্তা বেশ ভালো লাগে। আমি বাটার দিয়ে নাস্তা করেছি কখন আমার মনে পড়ে না, আর অন্য জিনিসের সাথে খেয়েছি অনেক, তবে পাউরুটির সাথে খেয়েছি কিনা অনেক মজা আজকে নাস্তাটা ছিল। আমাদের নাস্তা তো শেষ হয়ে গিয়েছে সবার। এখন দুপুরে রান্না করবো। এখানে গরুর গোশত প্রেসার কুকারে আগে সিদ্ধ করে নিয়েছি, প্রায় 10টার মতো সিটি দিয়ে নিয়েছিলাম। শর্টকাটে রান্না করলে আর কি। এখানে আমি তেলের ভিতরে পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু ভাজার পরে তারপরে গোটা জিরা বাটাও ছিল না। তারপরে এখানে দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা, একটু ভাজার পরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর এখন দিয়ে দিব এর ভিতরে একটুখানি পানি। তারপরে এই তো গুঁড়ো মশলা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে অনেকক্ষণ আমি এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আলু। গরুর গোশতে আলু দেব না, এটা কি হতে পারে? তারপরে তো আলু দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর আমি প্রেসার কুকারের গোস্তটা 70% সিদ্ধ করেছি, আর বাকিটা আলুর সাথে সিদ্ধ করে নিয়েছি। তারপরে কষানোর পরে একটু ঝোল অ্যাড করেছিলাম, আর ঝোলটাও আমি ভালো মতো টানিয়ে নিয়েছি। আর এই তো গোশের ফাইনাল লুক। গোশটা একটু কালো কালো করে ভুনা করেছিলাম, কারণ পেঁয়াজটা একটু লাল করেছিলাম। এটা শর্টকাটে গরুর গোশত রান্না, প্রেসার কুকারে দিয়ে দেয়া। আর এদিকে পটল আলুর ভাজির জন্য প্রথমে রসুন আর পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে তারপরে পটল আলু দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, আর পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার কাছে মায়ের বাড়ি মনে হয় যে 1 ঘন্টা বা 3 ঘন্টা, আধা ঘন্টার রাস্তা এরকমের ডিস্টেন্স থাকলে বেশ ভালো লাগে। অন্তত একবেলা যেয়ে খাওয়া যায়, অথবা মাকেও খবর দিয়ে আনা যায়। আসলে সবকিছুই ভাগ্য, এই ভাগ্যটুকুও থাকা লাগে। হয়তো বা আমার নেই মায়ের হাতেরটা খাওয়া। তো এইখানে আমি পুডিং বানানোর জন্য দুধটাকে এলাচ দিয়ে জাল করে নিচ্ছি। আর দুধটা এতটাই ঘন ছিল, আমি একটু বেখেয়ালি হওয়াতে দুধটা একটু নিচে লেগেও গিয়েছিল। দুধ জাল করে তারপরে আমি এখন চলে আসছি দুপুরের খাওয়ার জন্য। আর গরুর গোস্তটা এত মজার ছিল। আসলে গরুর গোস্তটা না সিদ্ধ করে রান্না করলে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে। গরুর গোস্ত তো আমার হাজবেন্ডের এমনি অনেক পছন্দ। আর আছে পটল ভাজি, এটাও তার অনেক পছন্দের। আর সাদা ভাত, সাথে আছে সালাদ। সালাদ খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি সালাদ দিয়েও 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারি, আমার কাছে এত ভালো লাগে। তবে সালাদে বেশি মরিচ আর বেশি পেঁয়াজ দিতে হবে। তারপরে সুন্দর করে সালাডটাকে এখন মেখে নিচ্ছি। আর সালাডটা কিন্তু মাখার ভিতরেই টেস্টটা। এদিকে ভাত খেতে খেতে তুমুল ঝড় চলে এসেছে, মনে হচ্ছে যেন রাত হয়ে গিয়েছে। আমি তো সাথে সাথে চলে এসেছি বারান্দায়। আমার কাছে এত গরম লাগতেছিল, মনে হলো শীতল হয়ে গিয়েছি বারান্দায় এসে। বৃষ্টি আসার আগ মুহূর্তটা ভীষণ ভালো লাগে, তবে যখন বৃষ্টি 2-3 দিন হয়ে যায় তখন আর তত একটা ভালো লাগে না।
তারপর চলে এসেছে রান্নাঘরে, পুডিং বানাবো। আগে ক্যারামেল সেট করে নিয়েছি চিনি দিয়ে, তারপরে দুধ আর চিনি আগে জাল করে নিয়েছি, তারপরে ঠান্ডা হওয়ার পরে ডিম দিয়ে দিয়েছি 3টা। তো এখন একটু সেকে তারপরে তো পুডিং বানিয়ে নিলাম। 20 মিনিটের মতো জাল করে নিয়েছি আর পুডিংটা খেতে বেশ মজাই হয়েছিল, তবে দেখতে একটু এবড়ো থেবড়ো লাগছে উপর থেকে। ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, একটা লাইক তো অবশ্যই পাই, তাই না? আর হ্যাঁ, শেয়ার কেন দিচ্ছেন না আমার ভিডিও? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।